ওকে স্টুডেন্টস অফ কন্টিনেন্টাল লিটারেচার, আজকে আমরা পড়ব হলো দ্য আউটসাইডার সম্পর্কে। আমাদের মিডের সিলেবাস হলো দ্য আউটসাইডার এবং দ্য ডলস হাউস। তো আউটসাইডার সম্পর্কে বলতে গেলে আগে জানতে হবে আমাকে আউটসাইডারের রাইটার কে, তাই তো? রাইট, আউটসাইডার লিখেছেন অ্যালবার্ট ক্যামু। ওনার এই যেই লেখাটা লিখেছেন উনি, এটার জনরা হলো থ্রিলার। তো লেখক সম্পর্কে কিছু কথা বলতে গেলে অ্যালবার্ট ক্যামু উনি জন্মগ্রহণ করেছেন আলজেরিয়ায় 1913 সালে। কৈশোর এবং যৌবনের কিছুটা জাস্ট ইয়াং এজ বা অ্যাডাল্টহুড বা ইয়াং অ্যাডাল্ট বয়সে ওনার সময়টা যেখানে কেটেছিল সেটা ছিল নর্থ আফ্রিকায়। এবং প্যারিসে বা ফ্রান্সের রাজধানী প্যারিসে পা দেওয়ার আগে তার জীবিকা অর্জনের জন্য উনি বেছে নিয়েছিলেন বিভিন্ন উপায়। তার মধ্যে একটা ছিল আলজিয়ার্স ফুটবল দলের গোলরক্ষক, মানে একটা ফুটবল টিমের গোলরক্ষক হিসেবে উনি বেশ কিছুদিন কাজ করেছেন অ্যাপার্ট ফ্রম হিজ লিটারি জিনিয়াস। প্যারিসে এসে বৃত্তি হিসেবে বেছে নিয়েছিলেন, পেশা হিসেবে বেছে নিয়েছিলেন জার্নালিজম বা সাংবাদিকতাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনি জার্মানি যখন ফ্রান্সকে কনকার করে ফেললো তখন তিনি এর প্রতিরোধ যুদ্ধে অংশগ্রহণ করেছেন। সো ওই সময় উনি বের করেছিলেন একটা একটা প্যাম্ফলেট টাইপের ছোটোখাটো একটা পত্রিকা টাইপের কিছু লিখেছেন, পুস্তিকা, সেটার নাম ছিল কমব্যাট। ইতিমধ্যে যুদ্ধের আগেই প্রকাশিত হয়েছিল তার প্রথম গ্রন্থ বা রাইট আপ, সেটার নাম ছিল একটা নাটক, তার নাম ছিল ক্যালিগুলা। এটা প্রকাশিত হয় 1939 সালে। মধ্যবর্তী সময় প্রকাশিত হয়েছিল আরও দুটি গ্রন্থ, একটা হলো দ্য আউটসাইডার এবং আরেকটা নাম ছিল দ্য মিথ অফ সিসিফাস। এর মধ্যে প্রথমটা তাকে এনে দিয়েছিল বিশ্বজোড়া খ্যাতি। পরবর্তীকালে রাজনীতি ও সাংবাদিকতা ত্যাগ করে অ্যালবার্ট ক্যামু সম্পূর্ণ সময়ের জন্য লেখাকে পেশা হিসেবে গ্রহণ করেছিলেন। ফরাসি সাহিত্যে নতুন বাস্তবতা, নতুন ফিলোসফি, এটার প্রবক্তা ছিলেন বা ফোররানার ছিলেন হলো জা পল সার্ত। তো ওনার সাথেও অ্যালবার্ট ক্যামুরও নাম উচ্চারণ হতো। সাহিত্যের জন্য উনি 1957 সালে ক্যামু লাভ করেছিলেন নোবেল পুরস্কার। ক্যামু মারা যান 1960 সালের জানুয়ারি মাসে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়। তো এখন আউটসাইডারের কাহিনীর সম্পর্কে একটু ছোট্ট একটা ডিটেল লাইন আপ বলতে গেলে, আউটসাইডারের নায়কের নাম হলো মার্সো। সে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে সে সামান্য এক চাকরি করে। ফরাসি আলজেরীয় মধ্যবিত্ত অবিবাহিত যুবক। আচ্ছা, এই প্রসঙ্গে বলতে গেলে আলজেরিয়া কিন্তু ফ্রান্সের সাথে, সেখানকার এক মধ্যবিত্ত এবং আনম্যারিড একজন ছেলে ছিল, ইয়াং ছেলে। তার বেশিরভাগ সময়টা কেটে যায় একটা বোর্ডিং একটা ফ্ল্যাটে, সপ্তাহের শেষে কোনো ফ্রেন্ডকে নিয়ে। সমাজের চোখে সে দোষী, কারণ সমাজ মনে করে তার মধ্যে মৌলিক আবেগ এবং প্যাশন, ইমোশন এবং রিয়াকশনের ডিপ্রাইভেশন আছে, অভাব আছে। সে জীবনকে জাস্ট খুবই নিরামিষভাবে করে, তার জীবনে কোনো কিছু তাকে আকর্ষিত করে না। ঘটনাচক্রে সে একজন আরব লোককে খুন করে, যার জন্য তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারে এবং অন্তিমে মৃত্যুদণ্ডের রায় পর্যবেক্ষণ করেও সে নিরাসক্ত থাকে। তার মানে দেখা যাচ্ছে যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, তারপরও মার্সোলের কোনো ধরনের বিকার নেই। এ সম্পর্কে একজন লিখেছিলেন যে মার্সো হলো একটা নেতিবাচক ধ্বংসাত্মক শক্তি, নেগেটিভ অ্যান্ড ডিস্ট্রয়িং একটা ফোর্স, যে বুর্জোয়া হলো সমাজের উঁচু স্তরের অ্যারিস্টোক্র্যাটিক লোক, তাদের যে এথিক্স সেটার বাস্তবতাকে তুলে ধরছে হলো মার্সো আর কি। মোটামুটি এই হলো দ্য আউটসাইডারের কাহিনী সংক্ষেপ। আর মার্সোর সম্পর্কে পুরোপুরি ডিটেলসটা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ডিটেলসে পড়বো, হ্যাঁ। আর এক্ষেত্রে দ্য আউটসাইডারের আরও কিছু থিমস, মোটিভ, সিম্বলস আছে, সেই জিনিসটা একটু যাওয়ার আগে একটু দেখি আমরা। আচ্ছা,
আরও ছোটোখাটো জিনিসগুলো একটু দেখে নেই। সেটা হলো কি ফ্যাক্ট বলতে গেলে ফুল টাইটেল হলো দ্য আউটসাইডার, বা আরেক নামে ডাকা হয় দ্য স্ট্রেঞ্জার। অথর হলো অ্যালবার্ট ক্যামু, অলরেডি জানেন। এটা কেমন ধরনের ওয়ার্ক? এটা হলো নোভেল বা উপন্যাস। এটার জনরা হলো এক্সিস্টেন্সিয়াল নোভেল অথবা ক্রাইম ড্রামাও অনেক সময় বলা হয়ে থাকে। এটার ল্যাঙ্গুয়েজ লিখেছেন অ্যালবার্ট ক্যামু ফ্রেঞ্চ ভাষায়। আর প্রথম লেখা হয়েছে 1940-এর দিকে, আর্লি 1940s ফ্রান্সে। আর প্রকাশিত হয়েছে তার 2 বছর পরে 1942 সালে। পাবলিশার ফ্রান্স থেকে একজন সম্পাদক। কি ফ্যাক্ট হলো, কি ফ্যাক্ট আরও ছোটো ছোটো কিছু বিষয়, যেমন ন্যারেটরের মধ্যে ফার্স্ট পার্টে মার্সো ন্যারেট করছে তার ইভেন্টস অফ দ্য স্টোরি অলমোস্ট অ্যাজ দে হ্যাপেন। মানে প্রথম পার্টে মার্সো তার জীবনে যা যা ঘটতেছে সেগুলোই বর্ণনা করে যাচ্ছে। পার্ট 2তে যেটা হচ্ছে যে হি ন্যারেটস দ্য ইভেন্টস অফ হিজ ট্রায়াল ফ্রম জেল। ওই পার্ট 2তে সে জেল থেকে যে তার ট্রায়াল হচ্ছে সেগুলোর ঘটনা বর্ণনা করছে। তারপরে ইমিডিয়েট অ্যাকশন, সেটা হলো ইমিডিয়েট একটা ন্যারেশন, সেটা হলো চ্যাপ্টার 5। তাহলে 1, 2 আর 5-এ সে ন্যারেট করছে, বাকিগুলো মার্সো ন্যারেট করছে না। পয়েন্ট অফ ভিউ হলো মার্সো ন্যারেট করছে ইন দ্য ফার্স্ট পারসন অ্যান্ড লিমিটস হিজ অ্যাকাউন্ট টু হিজ ওন থটস অ্যান্ড পার্সপেকশন। মার্সো নিজের ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ থেকে সব কিছু ন্যারেট করছে এবং তার নিজের থটস এবং পারসেপশনগুলো ন্যারেট করছে। তার হিজ ডেসক্রিপশন অফ দ্য আদার ক্যারেক্টার্স ইজ এন্টায়ারলি সাবজেক্টিভ। অন্যান্য ক্যারেক্টারের ব্যাপারে তার যে ডেসক্রিপশন, এগুলো পুরোপুরি সাবজেক্টিভ ছিল। দ্যাট হি ডাজ নট অ্যাটেম্প্ট টু পোর্ট্রে দেম ইন নিউট্রাল লাইট অর টু আন্ডারস্ট্যান্ড দেয়ার থটস অ্যান্ড ফিলিংস। মানে অন্যান্য ইয়াগুলো সে নিউট্রালি সে ডেসক্রাইব করে গিয়েছে। আর এই উপন্যাসের টোন হলো ডিটাচড, সোবার, প্লেইন এবং অ্যাট টাইমস সাটলি আয়রনিক। থেকে একটু আয়রনিক আছে, একটু ডিটাচড বোঝাই যাচ্ছে সমাজ থেকে, সোবার শান্তশিষ্ট, প্লেইন আর খুবই থেকে সূক্ষ্মভাবে একটু আয়রনিক টোন আছে। আর যেটা টেন্স হলো টেন্স মানে প্রেজেন্ট, পাস্ট না ফিউচার, শিফটস বিটুইন ইমিডিয়েট রিয়েল টাইম ন্যারেশন এবং মোর ডিস্ট্যান্ট পাস্ট টেন্সে। তাহলে মোটামুটি টাইম অফ সেটিং হলো স্লাইটলি বিফোর ওয়ার্ল্ড ওয়ার 2 এর একটু আগে দিয়ে। এটা হলো টাইম, সময়কাল। আর প্লেস হলো আলজেরিয়া, প্রোটাগনিস্ট হলো মার্সো। মেজর কনফ্লিক্ট হলো মার্ডার যখন হয়ে গেল মার্সোর হাত থেকে, মার্সো কিসের স্ট্রাগল করছে? এগেইনস্ট সোসাইটিজ অ্যাটেম্পটস টু ম্যানুফ্যাকচার অ্যান্ড ইম্পোজ রেশনাল এক্সপ্লেনেশন ফর হিজ অ্যাটিটিউড অ্যান্ড অ্যাকশন। This struggle is embodied by Marceau's battle with the legal system that prosecutes him. মানে মার্সোর হাতে যখন অপরাধ হয়ে গেল তখন সমাজ দেখা যাচ্ছে মার্সোকে মানে মার্সোর যে খুন সেটার জন্য তাকে দোষী সাব্যস্ত করছে না। সমাজ তাকে বলছে তুমি তোমার মায়ের মৃত্যুতে তুমি শোকগ্রস্ত নও কেন। খুবই ভয়াবহ একটা সিচুয়েশন। এটা হলো মেজর কনফ্লিক্ট। রাইজিং অ্যাকশন হলো মার্সোর সাথে তার গার্লফ্রেন্ড মেরি, তার রিলেশনশিপ, তার রেমন্ড নামে যে একজন পিম্প ছিল তার সাথে তার অ্যাফেয়ার কীরকম ছিল, তার ট্রিপ টু ম্যাসনস বিচ হাউস অ্যান্ড হিজ টেকিং অফ রেমন্ডস গান আর দ্য চয়েসেস মার্সো মেক্স দ্যাট লিড আপ টু হিজ কিলিং অফ দ্য অ্যারব। মানে রাইজিং অ্যাকশনটা হলো বান্ধবীর সাথে সম্পর্কটা আর যেভাবে সে একটা হত্যাকাণ্ডের দিকে এগিয়ে গেল সেটা। ক্লাইম্যাক্সটা কি? অবভিয়াসলি সে যখন খুনটা করলো সেটাই হলো ক্লাইম্যাক্স। আর ফলিং অ্যাকশন, কাহিনীটা নিচের দিকে বা পড়ে যেতে লাগলো, বা ডাউনফল কাহিনীর শেষের দিকের আর কি এন্ডিং। সেটা হলো মার্সো তার মার্ডারের জন্য অ্যারেস্ট হলো, তাকে জেলে দেওয়া হলো, তাকে কোর্টে তার ট্রায়াল হলো এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, এই জিনিসগুলো। আর তার একটা সাডেন একটা এপিফেনি, জীবনবোধ। এপিফেনি মানে কোনো কিছু একটা সাডেন কোনো কিছু একটা মনে হওয়া, যে জিনিসটা খুবই জীবনবোধের একটা জিনিস, যে জিনিসটা আমরা আগে জানতাম না, হঠাৎ আমার সাডেন একটা রিয়েলাইজেশন। দ্য জেন্টল ইনডিফারেন্স অফ দ্য ওয়ার্ল্ড, মানে জীবন সম্পর্কে একদম উদাসীন থাকা আর কি। গডের এক্সিস্টেন্স সম্পর্কে সে একদমই বিশ্বাস করে না, এই জিনিসগুলো আর কি তার ফলিং অ্যাকশনের মধ্যে পড়ছে। কি ফ্যাক্টস আরও আছে। থিমস হলো দ্য ইরেশনালিটি অফ দ্য ইউনিভার্স। এটা ঠিকই বলেছে। ইরেশনালিটি অফ দ্য ইউনিভার্স কী জিনিস? মার্সো হত্যা করেছে, তার জন্য তার শাস্তি হবে, কিন্তু তার মায়ের জন্য তার শোক নেই কেন? এই নিয়ে যদি বিচারকরা জাজ করতে বসে তাহলে সমাজ ব্যবস্থাটা কতটুকু সুস্থ, এটাই প্রশ্ন দাবি রাখে। দ্য মিনিংলেসনেস অফ হিউম্যান লাইফ, মানুষের জীবনের কোনো মিনিংই নাই। দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল ওয়ার্ল্ড, এই যে বাস্তব এই ফিজিক্যাল যে বাহ্যিক যে দৃশ্যমান যে পৃথিবী, তার যে ইম্পর্টেন্স, এটা হলো থিম। এগুলো হলো থিমস। মোটিভসের মধ্যে আছে ডিকে অ্যান্ড ডেথ, ওয়াচিং অ্যান্ড অবজার্ভিং,
ক্ষয়, মৃত্যু, কোনো কিছু অবজার্ভ করা, এই জিনিসগুলো হলো মোটিভ। সিম্বল হলো কোর্টরুমের যে জিনিসটা, তারপর ক্রুসিফিক্স, যিশুর যে ক্রুশটা, সেটা। ফোরশ্যাডোয়িং মানে কোনো একটা জিনিস আগে ঘটবে, সেটা মানে পরবর্তীতে ঘটবে, সেটা আগেই বলে দেওয়া। সেটা ফর এক্সাম্পল, ম্যাডাম মার্সোলস ফ্রেন্ডস ওয়াচিং মার্সো ফোরশ্যাডোজ দ্য জুরিস ওয়াচিং হিম ইন জাজমেন্ট। তা মার্সো একটা জিনিস করতে পারে যে তাকে আগে জাজমেন্টের সম্মুখে পড়তে হবে। মোটামুটি এগুলো হলো কি ফ্যাক্টস। ওকে, আজকের মতো এখানে শেষ করছি।